আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে জাস্ট বলবো, অঙ্ককে ভয় পেও না। কারণ ভয় পেয়ে কোনো ভালো কাজ কিন্তু করা যায় না। কেমন? বরং অঙ্ককে ভালোবেসে ফেলো এবং বন্ধু বানাও। দেখবে তোমাদের অঙ্কের রেজাল্ট ভালো হবে। আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদেরকে হেল্প করার জন্য। কেমন? চলো তাহলে শুরু করি আজকের চ্যাপ্টার বাস্তব সংখ্যা। কেমন? এটা নবম শ্রেণী, নবম শ্রেণীর বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো বলে? এর ইংরেজি নাম রিয়েল নাম্বার, এবং আর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা এই যাবৎ যে সংখ্যাগুলো জেনেছো, যেমন 1 2 3, জিরো, রুটের নাম্বার, দশমিক, ভগ্নাংশ, এই যে সমস্ত নাম্বারগুলো এই যাবৎ তোমরা জেনে এসেছো, সেই সমস্তগুলোই কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কিন্তু এই নাম্বারগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। তো সেইগুলোই এক এক করে আলোচনা করি। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো, আমি লিখে রেখেছি এইগুলো। স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বার বলা হয় ইংরেজিতে। সেটাকে এন দিয়ে সূচনা করা হয় বা সূচিত করা হয়। তাছাড়া এটাকে গণনা সংখ্যা বলে। কারণ আমরা যখন কাউন্টিং করি বা গণনা করি, তখন আমরা এইভাবে করি না, 1 2 3 4 এইভাবেই করি। সেই জন্য এগুলোকে গণনা সংখ্যা বলা যায়। এই সংখ্যাগুলো কি? দেখো, 1 2 3 4 5 দিয়ে ডট ডট করে এখানে লিখেছি আমি। এই নাম্বারগুলোই সব স্বাভাবিক সংখ্যা। এর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ওয়ান। ওয়ান থেকে স্টার্ট করেছি, তাই ওয়ান। সব থেকে বড় সংখ্যা কত হবে? সব থেকে বড় সংখ্যা কিন্তু আমরা পাবো না। কেমন? পাবো না বলে এটাকে কি বলা হয়? অনির্দিষ্ট বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট করে বলা যায় না। কেন? তুমি এটা গুণে শেষ করতে পারবে না কখনোই। যেমন ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে টু হয়, টু এর সঙ্গে ওয়ান যোগ করলে থ্রি হয়, থ্রির সঙ্গে ওয়ান যোগ করলে ফোর, ফাইভের সঙ্গে ওয়ান যোগ করলে সিক্স। এইভাবে দেখো, একটা পর একটা যে নাম্বারটা তুমি পাচ্ছ তার সঙ্গে আবার ওয়ান যোগ করা যায়, দিয়ে একটা নাম্বার পাবে তার সঙ্গে আবার ওয়ান যোগ করা যায়। তাই না? তোমার বন্ধুকে যদি বলো তুই একটা হাইস্ট নাম্বার বল, ও যাই বলুক না কেন তার সঙ্গে তুমি ওয়ান যোগ করতে পারবে। তাই সব থেকে বড় সংখ্যা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। কেমন? পরের গ্রুপটা আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাতে কি আছে? স্বাভাবিক সংখ্যা যা ছিল সবগুলোই আছে, তার সঙ্গে শুধু এই শূন্যটা যুক্ত হয়েছে। স্বাভাবিক সংখ্যা যখন স্বাভাবিক সংখ্যার সাথে যখন শূন্য যুক্ত হলো, তখন সেই গ্রুপটার আমরা নাম দিলাম অখণ্ড সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার, এবং এটাকে সূচিত করা হয় ডাব্লিউ দিয়ে। কেমন? তাহলে সব থেকে ছোট সংখ্যা তুমি বুঝতেই পারছো, শূন্য। এটা সব থেকে ছোট সংখ্যা। আর সব থেকে বড় সংখ্যা আগের মতোই, কারণ ওইদিকে কি আছে? স্বাভাবিক সংখ্যাগুলি আছে। তাহলে এটাও আমরা পাবো না, বা অনির্দিষ্ট। কেমন? তারপরে আসছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার্স বলে, এবং এটাকে আমরা জেড দিয়ে সূচিত করি। তাহলে দেখো, আগের মতো এই যে অখণ্ড সংখ্যা সবগুলো এখানে আছে। তা সেই জন্য সব থেকে বড় বা গ্রেটেস্ট নাম্বার যদি বলো পূর্ণ সংখ্যা, সব থেকে বড় পূর্ণ সংখ্যা কি হবে? একই জিনিস, এটাও অনির্দিষ্ট। এটাও পাবে না, সেম তো। কারণ এইদিকে কোনগুলো আছে? স্বাভাবিক সংখ্যাগুলোই আছে। দেখো, এই স্বাভাবিক সংখ্যাগুলোই আছে। স্বাভাবিক সংখ্যা যেমন সব থেকে বড় সংখ্যা পাওয়া যায় না, তার মানে সব থেকে বড় পূর্ণ সংখ্যা তুমি পাবে না। বুঝা গেছে? কিন্তু সব থেকে ছোট সংখ্যা, এইদিকে দেখো, যখন থেকে মাইনাস শুরু হলো এইদিকে, তাহলে যেমন কারোর সঙ্গে যদি এক যোগ করা হয়, তাহলে কি পাবো? আমরা বড় সংখ্যা পাবো। কোনো সংখ্যার সঙ্গে যদি যোগ করা হয়, তেমনি কোনো সংখ্যার সঙ্গে যদি কোনো সংখ্যা থেকে, ধরো, দুইয়ের সাথে যদি এক যোগ করি, তাহলে আমরা কি পাবো? এইভাবে লিখি, দুইয়ের সঙ্গে যদি এক যোগ করি আমরা থ্রি পাবো। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে? তার মানে দুইয়ের থেকে তিনটা বড় হচ্ছে। তেমনি দুইয়ের থেকে যদি
এক মাইনাস করি তাহলে কি পাবো? এক। তার মানে একটা 2 এর থেকে ছোট হচ্ছে। তাহলে যত আমি মাইনাস করব, মাইনাস করা মানেই ছোট হওয়া। তাহলে দেখো 1 এর সঙ্গে যদি 1 মাইনাস করি তাহলে আমার -2 আসছে। তেমনি 2 এর সঙ্গে -2 এর সঙ্গে যদি আরো 1 মাইনাস করি তাহলে -3 আসছে। -3 এর সঙ্গে যদি -1 করি তাহলে -4 আসছে। তাহলে এক এক করে যদি মাইনাস করতে থাকি তাহলে আরো সংখ্যাটা ছোট হচ্ছে। কারণ মাইনাস করলে বা বিয়োগ করলে সংখ্যা পরে যে রেজাল্টটা পাই সেটা আরো ছোট হয়। এখানে একটা জিনিস দেখো, যখন আমরা ধনাত্মক দিকে যাচ্ছি তখন সংখ্যাগুলো বাড়ছে এবং তার মান বাড়ছে। কিন্তু যখন এদিকে আসছি সংখ্যাগুলো বাড়ছে কিন্তু তার মান কমছে। কারণ কি? ঋণাত্মক সাইন। তাহলে ঋণাত্মক সাইন থাকলে যে সংখ্যাটা বড় দেখতে পাবে তুমি, অর্থাৎ -4 -3 থেকে সবসময় ছোট হবে, অর্থাৎ -3টা বড় হবে। তুমি দেখছো যে সংখ্যাটা এখানে ছোট, ফোরটা বড়, কিন্তু যেহেতু মাইনাস আছে সেই জন্য বড় সংখ্যা যেটা আছে সেটা ছোট হয়ে গেল মাইনাসের দিকে। বোঝা গেছে? তো এখানে আমি কতগুলো জিনিস তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আছে। এটা আমি মুছে দিচ্ছি, উপরগুলো আমি মুছে দিলাম। তুমি মনে করো এটা একটা সংখ্যা রেখা, এটা একটা সংখ্যা রেখা। আর সংখ্যা রেখায় যখন আমরা ডান দিকে যাই তখন কি হয়? মান বাড়ে, সংখ্যাগুলোর মান বাড়ে। আর যখন আমরা বাম দিকে যাই তখন সংখ্যাগুলোর মান কমে। তার জন্য আমরা কি বলতে পারি? যে -4 থেকে -3 বড়, অর্থাৎ 3-এর থেকে 4টা ছোট। -4 ইজ স্মলার দেন -3। তাহলে শূন্য, যত মাইনাস নাম্বার আছে, নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক নাম্বার আছে, নাম্বারগুলো কিন্তু শূন্যর থেকে ছোট হবে বা শূন্য এর থেকে বড় হবে। ঋণাত্মকের থেকে শূন্য সবসময় বড় হবে। বা যত ধনাত্মক নাম্বার আছে সব কিন্তু ঋণাত্মক নাম্বারের থেকে বড় হবে। বুঝে গেছে? উল্টো করে তুমি বলতে পারো যত পজিটিভ নাম্বার আছে সব শূন্যর থেকে বড় হবে, যত পজিটিভ নাম্বার আছে ঋণাত্মকের থেকে বড় হবে। ঋণাত্মক নাম্বার যেগুলো আছে সংখ্যা তার থেকে বড় হবে, এভাবেও বলা যায়। কেমন? তাছাড়া আরেকটা জিনিস দেখো, এইগুলো কি? এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদিকটা কি আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? যত স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে যত স্বাভাবিক সংখ্যা আছে সবই কিন্তু ধনাত্মক। কেমন? সবই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদিকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যার গ্রুপটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এটা বাদ গেল। এই শূন্যটা কি? শূন্যটাকে আমি কি সংখ্যা বলবো? ধনাত্মক কি ঋণাত্মক? এটা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। এটা কোশ্চেন আসে মাঝে মধ্যে। কেমন? এটা বোঝা গেল? দেখো মূলত সংখ্যা, ইংরেজি রেশনাল নাম্বার, এবং কিউ দিয়ে এটাকে সূচিত করা হয়। এটা ডেফিনেশনটা আমি লিখে রেখেছি। সংজ্ঞাটা কি হবে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, সেই সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলবো। উদাহরণ সমেত দেখি। ধরো এইরকম আকারে প্রকাশ করা যাবে। আমি একটা উদাহরণ দিলাম 2/3। তাহলে এখানে পি এর মান কত? পি সমান 2 এবং কিউ সমান 3। তাহলে কিউ কি হচ্ছে? নট ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা মেনেছে। কারণ পূর্ণ সংখ্যা বলতে আমরা কোনগুলো বুঝি? আমরা নেগেটিভ সংখ্যা বুঝি, শূন্য বুঝি, আর পজিটিভ সংখ্যাগুলো বুঝি।
এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে পি বাই কিউ আকারে প্রকাশ করেছি আমি। পি বাই কিউ পূর্ণ সংখ্যা আছে দুটোই, এবং কিউ নট ইকুয়ালস টু জিরো, নিচেরটা জিরো নেই, তাহলে এটাকে আমরা মূলত সংখ্যা বলবো। সেরকম এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি। শূন্য উপর হতে পারে, নিচে হবে না। কিউ, কিউ কোথায় আছে? নিচে, নিচেরটা শূন্য হবে না, উপরেরটা শূন্য হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন? তাহলে এগুলো সবই হবে, কিন্তু যদি এরকম হয় নিচে শূন্য হবে না, কেমন? তাহলে সেক্ষেত্রে এটা হবে না মূলত সংখ্যা। আরেকটা দশমিকের সংখ্যা আছে, কেমন? দশমিক সংখ্যার সম্বন্ধে একটু আমি আলোচনা করে দিই। দশমিক সংখ্যা দেখো, তিন রকম দশমিক সংখ্যা পাবে। যেমন ধরো দশমিক সংখ্যা বলছি আমি, তাহলে একটা পাবে এরকম, ধরো 2.5, আরেকটা পাবে ধরো 2.6666, এইভাবে চলতে থাকে। সেটাকে আমরা কিভাবে লিখি? 2.6 এইভাবে লিখি, অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যা। আরেকটা সংখ্যা লিখি আমরা, ধরো এরকম আছে 0 1 0 0 1 0 0 0 1, আমি এটা বাদিয়ে দিলাম, শূন্য লিখে দিলাম, কেমন? তারপরে চারটে শূন্য দিলাম, ওয়ান লিখলাম, এইভাবে তিন রকম সংখ্যা লিখলাম। তাহলে দশমিক সংখ্যা ক রকম? একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম। অসীম দশমিক সংখ্যা। সসীম কোনটা? ইংরেজিতে বলা হয় টার্মিনেটিং, টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। আর অসীমটাকে কি বলা হয়? নন টার্মিনেটিং, টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। টার্মিনেটিং শব্দটার মানে হচ্ছে এন্ড হওয়া। তার মানে কি? দেখবে, ধরো 5কে 8 দিয়ে ডিভিশন করছি, তাহলে আমার ডেসিমেল নাম্বার পাবো আমি 2। শূন্য এলো 16,405, তার মানে এই যে, অর্থাৎ ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, তাই না? ভাগশেষ যখন শূন্য হবে, এই যে ডেসিমেলটা করলাম তার ভাগশেষটা শূন্য হবে, সেগুলোকে আমরা টার্মিনেটিং বললাম, অর্থাৎ শেষ হয়ে গেল এখানে। যদি শেষ না হয়, চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন এটা হলো সেটাই টার্মিনেটিং, এটা হলো সসীম, এটা হলো সসীম দশমিক সংখ্যা, কেমন? আর এই দুটো হলো অসীম, অসীম দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যার মধ্যে যেটা এরকম আছে যে পৌনঃপুনিক, একই সংখ্যা বারবার ফিরে আসছে, সেই জন্য যেখান থেকে বারবার ফিরে আসছে সেখানে ডট দিয়ে দিলাম। এগুলোকে বলা হচ্ছে আবৃত্ত, আবৃত্ত দশমিক সংখ্যা। আর এটাকে বলা হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা, কেমন? বুঝে গেছে? তাহলে আমার মূলত সংখ্যার মধ্যে আমি কি কি পাবো? এই পূর্ণ সংখ্যাগুলো সব পাবো, এরকম ভগ্নাংশ নাম্বার পাবো, আর এই যে 2.5 লিখেছি এরকম ধরনের দশমিক সংখ্যা পাবো। আর যেটা আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ এই যে 2.6666 এইভাবে যাচ্ছে, যেটাকে আমরা সাধারণত লিখি কিভাবে? 2.6 মাথার মধ্যে এরকম দিলাম, পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাগুলো আমার মূলত সংখ্যার মধ্যে পড়ে, কেমন? এই সংখ্যাগুলো আমার মূলত সংখ্যার মধ্যে পড়ে। বুঝে গেছে? আমি এখানে দশমিক সংখ্যাটা একটু চর্চা করে দিলাম। তো দশমিক সংখ্যাটা এখন কেটে দিচ্ছি আমি, তাহলে বোঝা গেছে? এগুলো সব আছে। এখন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে দশমিক সংখ্যা বুঝলাম, ভগ্নাংশ সংখ্যাও বুঝলাম, কেমন? আমি দশমিক সংখ্যা বুঝে গেলাম, ভগ্নাংশ বুঝলাম, তাহলে আমার
এইগুলো কেন আসবে? কারণ এই পূর্ণ সংখ্যাগুলো, এগুলো তো পি বাই কিউ আকারে নেই। আমরা যে কোনো পূর্ণ সংখ্যা, ধরো 2, তো 2 কে কিন্তু আমরা 2/1 লিখতে পারি, আমরা 5 কে 5/1 লিখতে পারি, -3 কে -3/1 লিখতে পারি, 0 কে 0/1 লিখতে পারি, তাই না? তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে এই পি বাই কিউ আকারে লেখা যায়। দেখো প্রতি ক্ষেত্রেই পি এবং কিউ উপর নিচে পূর্ণ সংখ্যা আছে এবং নিচে কোনোটারই শূন্য নাই। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। সেই জন্য যখন মূলদ সংখ্যা বলবো তখন এইভাবে এই পূর্ণ সংখ্যাগুলোকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। কেমন? চলো এইবারে অমূলদ সংখ্যা আসি। অমূলদ সংখ্যা কাকে বলছে? অমূলদ ইংরেজি নাম হচ্ছে ইররেশনাল নাম্বার। ঠিক আছে? এরকম চিহ্ন টিহ্ন নেই কিছু এর। তো এটাকে ডেফিনেশন কি হবে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, জাস্ট নাটা হবে। ওটা প্রকাশ করা যেত, এটা প্রকাশ করা যাবে না, বাকি সবটা একই থাকবে, সেই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। কেমন? এগুলো মাথায় রাখবে, √2, √5, এই ধরনের যে নাম্বারগুলো আছে সেগুলো হবে, পাই হবে, হবে। ইটা একটা দশমিক সংখ্যা, এই পায়ের মতোই। এটা তোমাদের আলোচনার বিষয়বস্তু নেই এখন, এগুলো অনেক উঁচু ক্লাস আছে, কিন্তু শুধু জেনে রাখবে যদি বলা থাকে কিরকম সংখ্যা, তখন কিন্তু অমূলদ সংখ্যা বলবে। কেমন? দেখো, পাই, পাইটা অমূলদ সংখ্যা, কিন্তু পায়ের যখন মান থাকে যে 22/7, যদি 22/7 লেখা থাকে তখন কিন্তু এটা পাই ধরবে না, তখন 22/7ই ধরবে। তখন এটা পি বাই কিউ, আর কিউ নট ইকুয়াল টু 0, এটা কিন্তু শর্তটা মানে। তাই 22/7 যখন লিখবে তখন এটা কিন্তু মূলদ হবে, কিন্তু এইটা কি হবে? এটা অমূলদ। কেমন? আরেকটা জিনিস দেখো, এই যে রুট লিখেছি, ধরো √25, এটা মূলত কি অমূলত? এটা কোনটা হবে? এটা কিভাবে লেখা যায়? 5 × 5, তাই না? তাহলে এটার রেজাল্ট বেরোবে কি? এইটা। তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু অমূলত বলবো না, এটা কিন্তু মূলত হবে। বুঝা গেছে? অর্থাৎ রুটের মধ্যে যদি কোনো পূর্ণ বর্গ সংখ্যা থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? মূলদ বলবো, তখন তাকে কিন্তু অমূলত বলবো না। যেমন রুট যদি 36 থাকে, এটা কত হবে? 6 হবে, 6 × 6। √49 সমান কত হবে? √7 × 7 সমান 7 আসছে। এইরকম ধরনের সংখ্যা √625 সমান 5 × 5 × 5 × 5, চারটে থাকবে, চারটে দুটো দুটো করে বেরিয়ে যাবে, তখন সমান কত হবে? 5 × 5 সমান 25। যেগুলো তোমরা মৌলিক উৎপাদক বের করো না, ঠিক এইভাবে লিখবে। ধরো যদি 155, যদি 155 থাকে, তাহলে এটা কি করবে? এইভাবে দেখবে 150 তার মৌলিক, 75, 5 দিয়ে 15, 5 দিয়ে 3, তাহলে এখানে কি আসছে? 2 × 5 × 5 × 3। তাহলে দেখো জোড়ায় জোড়াই হচ্ছে না, তাহলে এটা সমান কত হবে? যদি রুট থাকে, যদি যদি √150 থাকে, তাহলে কি হবে? এটা আসছে, এটা দুটোর থেকে একটা বেরোবে, 5টা বেরোবে, কিন্তু এইটা বেরোবে না, 2 × 3টা বেরোবে না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অমূলদ হবে। বুঝে গেছে? তাহলে অমূলদ সংখ্যা বোঝালাম। তাহলে যতগুলো সংখ্যা বললাম, সমস্ত সংখ্যাগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। কেমন? ঠিক আছে, তাহলে পরের অংশে যাই। দেখো, এখন আমরা পরস্পর মৌলিক সংখ্যা, বা যেটাকে ইংরেজিতে কোপ্রাইম বলে। কোপ্রাইম কাকে বলবে? যে সংজ্ঞাটা দেখো, যদি দুটি সংখ্যার
সাধারণ উৎপাদক এক ছাড়া আর কিছু না হয়, তবে সংখ্যা দুটিকে কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ওয়ান ছাড়া আর কিছু হবে না, এই ওয়ান ছাড়া আর কিছু হবে না। তার মানে কি? তার মানে যখন তোমরা একটা বড় সংখ্যা আছে পি বাই কিউ আকারে, মেনলি ওখানে কাজে লাগবে, পি বাই কিউ আকারে আছে, ধরো সংখ্যা দুটো 10 এবং 15, তখন এই 10, 15 এর সাধারণ উৎপাদক আমরা বের করবো। 10 এর সাধারণ উৎপাদক কি আছে? সাধারণ না, শুধু উৎপাদক বের করবো প্রথমে। 1, 2, 5, 10, অর্থাৎ এইগুলো দিয়ে 10 কে ভাগ করা যায়। 15 এর ক্ষেত্রে 1, 3, 5 এবং 15 হবে। কেমন? সাধারণ উৎপাদক কোনটা? তাহলে এইগুলো সব কি হচ্ছে? এগুলো হচ্ছে সব উৎপাদক। কেমন? এগুলো সব উৎপাদক। তাহলে সাধারণ কোনটা? সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদককে কি বলা হয়? কমন ফ্যাক্টর। কেমন? তো কমন ফ্যাক্টর কোথায় আছে? দেখো এখানে, দেখেন কমন ফ্যাক্টর আছে, 1 আছে আর 5 আছে। তাহলে আমরা 10 আর 15 কে কি পরস্পর মৌলিক সংখ্যা বলবো? কোপ্রাইম বলবো? এটা কোপ্রাইম হবে না। কেন? কারণ এখানে সাধারণ উৎপাদক কি কি আছে? 1 আছে আর 5 আছে। কিন্তু আমরা কি বলেছি? শুধু 1 থাকতে হবে, তাই না? তাহলে 10/15টা পরস্পর মৌলিক সংখ্যা হবে না বা কোপ্রাইম হবে না। কিন্তু এটা যদি উদাহরণ এরকম হয়, ধরো 5/6, তাহলে কি হবে? এর ক্ষেত্রে দেখো 1 হবে, 5 হবে, এক্ষেত্রে কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে আর 6 হবে। উৎপাদকগুলো, উৎপাদক। তাহলে কমন কি আছে? কমন শুধুমাত্র 1 আছে, আর অন্য কিছু কমন বা সাধারণ কি আছে? শুধুমাত্র 1 আছে, আর অন্য কিছু নাই। তাহলে আমরা 5 এবং 6 কে কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। বোঝা গেছে? এটা তোমাদের আসলে খুব প্রয়োজন হবে। কেমন? এবং খুব সোজা হিসেবে যদি বলা যায়, সংখ্যা দুটোকে যদি কাটাকাটি না করা যায়, কারণ 1 দিয়ে শুধুমাত্র কাটাকাটি করা যায় মানে কি? তার মান কিছু চেঞ্জ হয় না। সব থেকে ছোট মানে অন্য কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাবে না। আর যে কাটাকাটি করা যায়, বলি যে 5 দিয়ে কাটলাম, যেটা দিয়ে কাটবে জানবে সেটা সাধারণ উৎপাদক, অর্থাৎ ওটা দিয়ে দুটোকেই তুমি ভাগ করতে পারবে। কেমন? ঠিক আছে, কোপ্রাইম হলো। এখন আমি সমতুল্য মূলত সংখ্যা করি। সমতুল্য যদি মনে করো যে 2/3 এর 3টি সমতুল্য মূলদ সংখ্যা সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা কি করে করি? তোমরা অলরেডি জানো। 2/3 লিখলাম, একবার দুদিকে 2 দিয়ে গুণ করলাম, কারণ মানটা একই রাখার জন্য নিচে যা দিয়ে গুণ করবে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হলো? 4/6। পরেরটা 3 দিয়ে করলাম, 6/9 হলো। পরেরটা 4 দিয়ে করলাম, যেহেতু আমি 3টে বার করতে বলেছি 3টে করলাম, 8/12। বুঝে গেছে? তাহলে আমরা উত্তরটা কি লিখবো? 2/3 এর 3টি সমতুল্য মূলদ সংখ্যা হলো 4/6, 6/9 এবং 8/12। এটি আমরা লিখবো। বুঝে গেছে? যদি ঠিক উল্টো করে দেওয়া থাকে, বলতো 4/6, 6/9
আর 8/12 এরা কি সমতুল্য মূলত সংখ্যা? তখন এইগুলোকে আমরা ওই যে বললাম একটু আগে, পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কিনা, অর্থাৎ কেটে সব থেকে ছোট করে দেখবো আমরা, মানে সাধারণ উৎপাদে শুধুমাত্র ওয়ান ছাড়া কিছু থাকবে না। কেমন? তাহলে কেটে ছোট করলে কত হবে? দেখো 2/3 হবে প্রত্যেকটা। কেমন? 2 দিয়ে কাটো 2/3, 3 দিয়ে কাটো 2/3, 4 দিয়ে কাটো 2/3। তাহলে এগুলো সব সমান। তখন আমরা বলবো যে 4/6, 6/9 এবং 8/12 পরস্পর মৌলিক সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। ঠিক আছে? এখন আমরা করব দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী একটা মূলত সংখ্যার নির্ণয়। কেমন? দুটি সংখ্যার মূলত সংখ্যার মধ্যবর্তী একটি মূলত সংখ্যা নির্ণয়। এটা কিভাবে করব আমরা? এটা নিয়ম হচ্ছে, যদি সংখ্যা দুটো মনে করো এ বি হলো, তাহলে সংখ্যা দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, যেটা অ্যান্সার হবে সেটাই হবে উত্তর। কেমন? উদাহরণ সমিতি নিয়ে আমি ধরো 2 এবং 3-এর মধ্যে, তাহলে কি হবে? 2 + 3/2 সমান 5/2। কেমন? তাহলে 2 এবং 3 এর মধ্যবর্তী একটি কোনটা হবে? 5/2 হবে। উত্তরটা কিন্তু তুমি যখন খাতায় করবে তখন উত্তরটা ঠিক মতো লিখবে। কেমন? উত্তর কিভাবে লিখবে? 2 এবং 3 এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা হবে 5/2। বুঝা গেছে? এটাকে তুমি অন্য এক্সাম্পল দিয়ে করতে পারো, একই জিনিস। ধরো 2 নম্বর দিই, ধরো 1/3 এবং 1/4 এর মধ্যবর্তী, সেম 1/3 + 1/4 / 2 সমান 12 লসাগু, 4 + 3 হবে এখানটাতে, সমান 7/12, 2/1 সমান 7/12 ইন্টু 1/2, 7/24। কেমন? তখন এটা উত্তর হবে। তাহলে এই দুটোর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা হবে 7/24। এটা উত্তর হবে। ওটা জাস্ট অঙ্কটা করার পরে নিচে লিখবে। এটা আমি লিখে দিলাম, নিচে লিখবে। বুঝে গেছে? এবারে দেখো, যদি এটা n লেখা থাকে, n মানে তুমি যে কোনো সংখ্যক বের করতে পারো। ধরো এটা n এর জায়গায় 2টো বলেছে, 3টে বলেছে বা 5টা 6টা, জোড়াই লিখে n এর একটা ভ্যালু থাকবে, সেই জন্য n লিখলাম। এই ক্ষেত্রে নিয়মটা কি আছে? এই ক্ষেত্রে নিয়ম আছে, মনে করো সংখ্যা দুটো a এবং b, এবং এটা ধরো বড়, b এর থেকে বড়। তাহলে নিয়ম কি আছে? নিয়ম হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, কেমন? ডিভাইডেড বাই n + 1। এটার একটা ভ্যালু বেরোবে, সেটাকে আমরা d ধরবো। কেমন? এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো? a - b ডিভাইড বাই n + 1, এটা সমান d হবে। বুঝে গেছে? তাহলে মধ্যবর্তী প্রথম সংখ্যাটা কি হবে? বড় সংখ্যা, বড় মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই n প্লাস, আচ্ছা বড় সংখ্যা কোনটা হবে? তো ছোট সংখ্যা প্রথমে হবে, ছোট সংখ্যা প্লাস 1 ইন্টু ডি, ফার্স্ট একটা। সেকেন্ড একটা কি হবে?
ছোট সংখ্যা প্লাস 2 ইন্টু ডি, সেকেন্ড মানে 2, ফার্স্ট মানে 1। তাহলে 3 নাম্বারটা কত হবে? ছোট সংখ্যা প্লাস 3 ইন্টু ডি, এইভাবে যাবে। এবারে n যদি 4 হয় তখন এখানে তুমি 4 বসাবে, তখন এইভাবে তুমি আরেকটা বের করবে, মানে যতগুলো হবে সেইভাবে তুমি বাড়তে থাকবে। ফার্স্ট নাম্বারে 1, সেকেন্ড নাম্বারে 2 ইন্টু ডি, থার্ড নাম্বারে 3 ইন্টু ডি, আর ছোট সংখ্যার সাথে। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে 2 এবং 3, আগে 2 3 নিচ্ছি। এক্ষেত্রে কি করে করব? তাহলে মধ্যবর্তী কটা? মধ্যবর্তী ধরো n সমান 3, এখানে n সমান 3 আছে, বুঝা গেছে? n সমান 3 লিখেছি মনে করো আমি। তাহলে আমার এই সংখ্যাটি কি হবে? সূত্রটা কি? প্রথমে আমি ডি বের করব। ডি সমান কত হবে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই বড় সংখ্যা এখানে 3, এটা বড় সংখ্যা, বাই কতগুলো বের করতে হবে? 3 প্লাস 1, বুঝা গেছে? এই যে সূত্রটা নিলাম, বড় সংখ্যা মানে ছোট সংখ্যা, আর n প্লাস 1, n এর মান কত? এখানে 3, তাই এটা সমান হলো 1/4। এই ভ্যালুটা হলো ডি, ডি এর ভ্যালু। তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে আমার? ছোট সংখ্যা কত আছে এখানে? 2 প্লাস 1 ইন্টু ডি, কত হবে তাহলে? ছোট সংখ্যা প্লাস 1 ইন্টু 1/4, ডি এর ভ্যালু 1/4, 2 প্লাস 1/4 সমান 9/4। তাহলে এইটা হবে আমার প্রথম সংখ্যা। দ্বিতীয়টা কত হবে? 2 প্লাস 2 ইন্টু ডি, 2 প্লাস 2 ইন্টু 1/4, 2 কেটে এটা এটা হলো সমান 2 প্লাস 1/2 সমান 5/2। এটা হলো আমার 2 নাম্বার। থার্ডটা কত হবে? 2 প্লাস 3 ইন্টু ডি, 2 মানে ছোট সংখ্যাটা, কেমন? সমান কত হবে? 2 প্লাস 3 ইন্টু 1/4 সমান 2 প্লাস 3/4 সমান 11/4। এটা হবে 3 নাম্বার। তার উত্তরটা আমি কেমন ভাবে লিখবো? সে আগের মতোই, 2 এবং 3 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হলো যথাক্রমে 9/4, 5/2 এবং 11/4। ওইটা নিচে লিখে দেবো, কেমন? এখানে আমি সময় বাঁচানোর জন্য লিখলাম না। তাহলে এই সিস্টেমে তুমি করতে পারবে। এটাই যদি মনে করো সংখ্যাটা একটু ফ্র্যাকশনের আকারে হয়, সেম একই জিনিস, নিয়মটা একই, শুধু যোগ করার সময় একটুখানি খেয়াল করে করতে হবে। মনে করো সংখ্যা দুটো হলো 1/2 এবং 2/5। এবার ছোট সংখ্যা নিই, তাহলে সুবিধা হবে। তাহলে এই দুটো সংখ্যা নিলাম মনে করো, সেম। তাহলে প্রথমে আমি ডি বের করব। ডি মানে বড় সংখ্যা মানে ছোট সংখ্যা। এখানে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা ছোট সংখ্যা তোমরা জানো। 2 3 এলসিএম করে নাও বা লসাগু করে নাও, কত হবে? 2 3 লসাগু, লসাগু কত হবে? 6 হবে। তাহলে এটাকে আমি কত করব? এটাকে আমি 3 দিয়ে করবো, এটাকে 3, তার সমান 3/6। আর এটাকে 2 দিয়ে করব, তার সমান 4/6। তাহলে কোনটা বড়? 2/3টা আমার বড়। আর ডি হবে 2/3 মাইনাস 1/2 ডিভাইডেড বাই n কত আছে? 3 প্লাস 1 সমান, এটা 4 হলো, উপরে কত হবে? 6 এলসিএম, 2 টু the 4 মাইনাস 3 সমান 1/6/4/1, 1/6 ইন্টু 1/4, 1/24। তাহলে আমার এইটা হলো ডি এর ভ্যালু, এটা হচ্ছে ডি। তাহলে প্রথম সংখ্যা কোনটা হবে আমার? ফার্স্ট কোনটা হবে? ছোট সংখ্যা। ছোট সংখ্যা কোনটা হচ্ছে? 1/2 প্লাস 1 ইন্টু ডি, তাহলে কত হচ্ছে? হাফ প্লাস 1 ইন্টু ডি এর ভ্যালু 1/24,
1/2 প্লাস 1/24 সমান 24 এলসিএম 12 প্লাস 1 সমান 13/24। এটা হচ্ছে আমার প্রথম। দ্বিতীয়টা কত হবে? 1/2 প্লাস 2 ইন্টু ডি সমান 1/2 প্লাস 2 ইন্টু 1/24। কেটে দাও, 12 সমান 1/2 1/12 সমান 12 এলসিএম বা লসাগু 6 প্লাস 1 সমান 7/12। এটা হচ্ছে আমার 2 নম্বর। থার্ডটা কোনটা হবে? ছোট সংখ্যা প্লাস 3 ইন্টু ডি, ছোট সংখ্যা প্লাস 3 ইন্টু 1/24। 3 দিয়ে কেটে গেলে কত হয়? 8 হয়। 1/2 প্লাস 1/8 সমান 8 আর 2 এর এলসিএম 8, 4 প্লাস 1 সমান 5/8। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে উত্তরটা আবার লিখবো। 1/2 এবং 2/3 এর মধ্যবর্তী তিনটি সংখ্যা হলো, তিনটি মূলদ সংখ্যা হলো যথাক্রমে 13/24, 7/12 এবং 5/8। এইভাবে লিখবো। কেমন? এইগুলো ছাড়াও আরেকটা আছে, তবে তোমরা যদি বিশেষভাবে বলে না দেওয়া থাকে তাহলে একই রকমই করার চেষ্টা করবে। ঠিক আছে? বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই না করাই ভালো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমার যে পদ্ধতিটা তোমার জন্য খুব ভালো মনে হবে সেটাই করবে। কেমন? আরেকটা কি হতে পারে? ধরো 2 এবং 3। তাহলে 2টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2টাকে আমরা লিখতে পারি 2/1 আর 3টাকে লিখতে পারি 3/1। এখানে n কত আছে? 3। তাহলে n প্লাস 1 সমান কত হবে? 3 প্লাস 1 সমান 4। আমরা এই 4টা n প্লাস 1, n যদি 3 থাকে তাহলে 3 প্লাস 1 4, 4 আমরা নিচে সব 4 বানাবো। কেমন? তাহলে এটাকে 4 বানাও, মানে এখানেও 4 বানাতে হবে। তাহলে এটা কি হবে? 8/4। 8/4 মানে 2 হলো। তেমনি এটাকেও করো, 4 বানাতে হবে, সমান 12/4। দেখো, মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না? তাহলে এর মধ্যবর্তী তিনটা সংখ্যা নেবো আমি, যার প্রত্যেকটিতে অর্থাৎ হরে আমার সব 4 থাকবে এবং এইটা 12 এর মাঝে 9, 10, 11, 12, 8 এবং 12 এর মাঝে কি আছে? 9, 10, 11। এই তিনটা আমি দিয়ে দেবো এইখানটাতে। তাহলে আমার সংখ্যা তিনটি কি কি হবে? সংখ্যা তিনটি হবে এই একটা, এই একটা আর এই একটা। তুমি এগুলোকে লোয়েস্ট ফর্ম বা লঘিষ্ঠ আকারে করে নিতে পারো। কেমন? তো এইগুলোই হবে। তো এইভাবে তোমরা করতে পারবে। তাছাড়া আরেকটা জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা হচ্ছে ধরো 2 আর 3 আছে। তুমি a প্লাস বি যে ফর্মুলাটা দিয়েছিলাম, দুটো সংখ্যার মধ্যবর্তী একটি সংখ্যা, কিভাবে করি আমরা? a প্লাস b/2। তাহলে এই ক্ষেত্রে কি করব? একটা সংখ্যা করলাম 2 প্লাস 3/2 সমান কত? 5/2। তাহলে এটা জাস্ট অর্ধেক, 5/2 মাঝে লিখলাম। বুঝে গেছে? আরেকটা সংখ্যা লিখতে পারি আমি এই দুটোর মাঝে, অর্থাৎ 2 প্লাস 5/2 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে এটা? 4 প্লাস 5 সমান 9/2, 2/1 সমান 9/2 ইন্টু 1/2। তাহলে আরেকটা এই দুটোর মাঝখানে আমি করতে পারি 9/4। তেমনি এই দুটোর মাঝখানে করতে পারি 3 নম্বরটা 5/2 প্লাস 3/2 সমান কত হবে? এটা হবে 5 প্লাস 6 সমান 11/2, 2/1। তাহলে আরেকটা সংখ্যা এখানে হতে পারে 11/4।
তো এইভাবে তুমি এই দুটোর মাঝখানে বের করতে পারো, এই দুটোর মাঝখানে বের করতে পারবে, এই দুটোর মাঝখানে বের করতে পারবে, এই দুটোর মাঝখানে বের করতে পারবে, এবং এভাবে তুমি বারবার করতে পারো যতগুলো প্রয়োজন। এখানে তিনটে বলেছি, তুমি যদি মনে করো আরো তিনটে বার করো, তাহলে এখানে একটা বের করো, এখানে একটা বের করো, এখানে একটা বের করো, যত খুশি বের করা যায়। সেই জন্য তোমাদের একটা কোশ্চেন থাকে, দুটি মূলদ সংখ্যার মাঝে, মাঝে মানে মধ্যবর্তী জায়গায়, অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করা যায়, কেমন? মধ্যবর্তী শব্দটা লিখি, দেখতে ভালো লাগছে। তা দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী অসংখ্য মূলবর্তী সংখ্যা নির্ণয় করা যায়। তা তুমি দেখো, তুমি এই যে 2 এবং 3 মাঝে আমার তিনটে বলেছেন, তিনটে হয়েছে, তাহলে আমি তো এই দুটোর মাঝে একটা বের করতে পারি, এই দুটোর মাঝেও বের করতে পারি, এই দুটোর মাঝে বের করতে পারি, এই দুটোর মাঝে বের করতে পারি। আবার এই দুটোর মাঝে মনে করে এটা বের করলাম, তাহলে এই দুটোর মাঝে, এই দুটোর মাঝে, এইভাবে অসংখ্য, কাউন্টলেস। ঠিক আছে, অসংখ্য মানে অসংখ্য, তুমি গুণে শেষ করতে পারবে না, এতগুলো নাম্বার বের করা যায়। বোঝা গেছে? তাহলে এটা হলো। এখন এই অংশে আসি, কেমন? দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা। এখানে আমি লিখবো হবে কি হবে না, কেমন? তো এইগুলো যখন তুমি করবে, তার মানে কি তুমি একটা উদাহরণ বানাবে, তাই তো? এই স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে স্বাভাবিক সংখ্যাগুলো যখন লিখবে তখন সবসময় ব্র্যাকেট ইউজ করবে। এখানে স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক, মানে যে সংখ্যা বলবে আর কি, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা ব্র্যাকেটের ভিতরে লিখবে। যেটা যদি পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যাগুলো ব্র্যাকেটের ভিতরে লিখবে। ব্র্যাকেটের ভিতরে লিখলে ওই প্লাস মাইনাসের যে প্রবলেমটা হয় সেটা আর হবে না, কেমন? তাহলে এই ক্ষেত্রে দেখো, স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় স্বাভাবিক সংখ্যা হবে। এটা অন্য কালে দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে। এটা হবে, কেমন? গুণফলটা হবে, কিন্তু বিয়োগফল হবে না, এবং ভাগও হবে না, ভাগফলটা হবে না। দেখো, যোগ এবং গুণ কেন হবে বলতো? স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে দুদিকে যদি ধনাত্মক লেখো এবং যোগ হয়, রেজাল্ট অবশ্যই ধনাত্মকই হবে। তেমনি গুণ যদি করো, গুণে যদি ধনাত্মক দুটো যদি সংখ্যার গুণ করো, তো সবসময় ধনাত্মক হবে, কারণ তার আগে ধনাত্মক সাইন আছে। ধনাত্মক কিন্তু ধনাত্মক সমান ধনাত্মকই হয়, কেমন? তার গুণ এগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি হয়, তুমি যদি এখানে বড় এ ছোট দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু যদি উল্টো করে দাও, 2 - 4, তাহলে দেখো এটা হবে মাইনাস। তার মাইনাস ঋণাত্মক যদি নাম্বার হয়, সেটা তো নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা নয়, সেই জন্য এটা হবে না বিয়োগটা। তেমনি ভাগের ক্ষেত্রে যদি তুমি এইদিকে ছোট এদিকে বড় করে দাও, যদি এদিকে বড় এদিকে ছোট দাও তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এইদিকে ছোট এদিকে বড় দাও, তাহলে দেখো এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তো ভগ্নাংশ তো নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা নয়, এরকম স্বাভাবিক পূর্ণ সংখ্যা নয়, সেই জন্য ভাগফলটা হবে না, কেমন? এখন দেখো তুমি, এটা যদি অখণ্ড সংখ্যা করে দিই, পরের যেটা আছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার ক্ষেত্রে কিন্তু সব সমস্ত কিছু একই। তুমি ঠিক এইভাবে, এইভাবে লিখবে, এখানে সাইন গুলো দেবে, ঠিক আছে, এখানে সাইন গুলো দেবে, তুমি দেখবে একই হবে অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও। যোগ এবং গুণফলটা সবসময় অখণ্ড সংখ্যা হবে, কিন্তু বিয়োগফল আর ভাগফল সবসময় কিন্তু হবে না। একটা জিনিস মাথায় রাখবে, সর্বদা হবে না এটার মানে কি, হতেও পারে, আবার
নাও হতে পারে। এটা মানেটা কিন্তু জেনে রেখো। সর্বদা হবে না মানে হতেও পারে বা নাও হতে পারে। বুঝা গেছে? কিন্তু এটা যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি থাকে? শূন্য থাকে, এইগুলো থাকে এবং নেগেটিভ নাম্বার থাকে। কেমন? তুমি দেখবে এই তিনটা হবে কিন্তু ভাগফলটা শুধু হবে না। কারণ তুমি যখনই কিছু করবে পূর্ণ সংখ্যায় আসবে, পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করো পূর্ণ সংখ্যা আসবে, বিয়োগ করলে পূর্ণ সংখ্যা আসবে, গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে। কোনো ক্ষেত্রে ধনাত্মক হবে, কোনো ক্ষেত্রে ঋণাত্মক হবে, জিরো হতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ জিরো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো, ছোট আর বড় যদি করে দিই তাহলে 2/4 হচ্ছে, 2/4 যদি করি তাহলে কত হবে? এটা সমান 1/2। এটা ভগ্নাংশ হচ্ছে, তাই না? সেই জন্য ভাগফলটা হবে না। বুঝে গেছে? পূর্ণ সংখ্যার পরে কি আছে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আছে। তো মূলদ সংখ্যার মধ্যে এক্সট্রা কি আছে? এই ভগ্নাংশগুলো আছে। পূর্ণ সংখ্যা পুরোটাই আছে আর ভগ্নাংশটা আছে। তাহলে আমার সমস্যা তৈরি হচ্ছিল কিসে? ভগ্নাংশটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, তাই না? সেই জন্য মূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু সবগুলোই হবে। মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সমস্ত সংখ্যাগুলোই মূলদ সংখ্যা হবে। যাই করো তুমি। কারণ কি উত্তর আসতে পারে? জিরো আসতে পারে, ধনাত্মক সংখ্যা আসতে পারে, ঋণাত্মক সংখ্যা আসতে পারে, বা ভগ্নাংশ আসতে পারে। তাই সবগুলো হবে। তোমরা আবার সেই ওইভাবে করে দেখবে। কেমন? আর ওই যেটা লিখে দিয়েছিলাম এখানটাতে আমি, সর্বদা হবে না মানে, সর্বদা হবে না মানে হতেও পারে নাও পারে। তো কোশ্চেনটা কেমন ভাবে আসবে সেই মানেটা কিন্তু তুমি ঠিকমতো বুঝে নিও। কখনো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়। কেমন? অমূলত ক্ষেত্রে কি হবে? যদি এটা অমূলত সংখ্যা হয় সেক্ষেত্রে কি হবে? কোনোটাই হবে না। বুঝে গেছে? কোনোটাই হবে না। কেন? এখানে একটা ছোট্ট ট্রিক্স মাথায় রাখবে, যখন অমূলত সংখ্যার মধ্যে যদি এরকম ধরনের কোশ্চেন আসে, অমূলত সংখ্যা কোনগুলো? এই যে √2, √5, √3, এইগুলো না? এইগুলো যখন তুমি টেস্ট করবে তখন একই ধরনের সংখ্যা নিও। ধরো √5 নিলাম আমি, একই রকম নেবে। আমি নিলাম এটা, তাহলে প্রথমে যোগ করে দেখবো। আমি হবে না বলেছি, হবে না গুলো কিন্তু প্রমাণ করতেই হবে তোমাকে, ঠিক আছে? সবগুলোই প্রমাণ দেবে একটা করে, কিন্তু হবে না গুলো দিতেই হবে। দেখো, √5 করলাম, এখানে √5 করলাম, এটা যোগ করলে কি হবে? এটা কেমন হয় বলতো? a+a=2a, ঠিক এরকম হবে। কিন্তু √5 + √5 কিন্তু এরকম হবে না। রুটের ভিতরে 5+5, এটা কিন্তু হবে না। বুঝে গেছে? এক্ষেত্রে কিন্তু এরকম হবে। তাহলে এটা কত হবে তোমার? 2√5। তাহলে এটা তো অমূলত সংখ্যা। বুঝে গেছে? রুট আছে, তার মানে অমূলত সংখ্যা। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমি নেগেটিভ করে দিই, যোগ তো করতে পারি আমি, একটা নেগেটিভ নাম্বারের সঙ্গে একটা পজিটিভ নাম্বার যোগ করতে পারি। কারণ আমি এটা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যার গল্প করছি না। সেখানে আমি একটা নেগেটিভ নাম্বার সঙ্গে পজিটিভ নাম্বার যোগ করা যায়। সেক্ষেত্রে কি হবে দেখো, √5 + (-) √5 = 0। তাহলে জিরোটা কি? জিরোটা মূলদ সংখ্যা। বুঝে গেছে? সেই জন্যে আমি কিন্তু বলতে পারি না সর্বদা অমূলদ সংখ্যা হবে। কারণ দেখো, মূলদ সংখ্যা হয়েছে। বিয়োগের ক্ষেত্রে তুমি এটা বাদ দাও, 5 √5 - √5 কত হয়? 0। একই জিনিসকে করছি আমি, 0 মূলদ সংখ্যা। তাহলে যোগও হলো না, বিয়োগও হলো না। গুণের ক্ষেত্রে দেখো,
√5 × √5 মানে কি? √5 × 5 সমান √25 সমান, এটা লিখলাম না, রুটের ভিতরে দুটো থেকে একটা বেরিয়ে আসে, তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা। কেমন? তাহলে গুণফলকে আমরা সবসময় বলতে পারবো না। তুমি যদি √2 × √5 করো, সেক্ষেত্রে কিন্তু √10 হয়। √10 কে কিন্তু আর তুমি বের করতে পারবে না। এটা মানে কি, ভিতরে √2 × √5 আছে, তা দুটো থেকে একটা বেরোই, তাই না? আমি এটা এইভাবে লিখতে পারি, 2 × 5, তার আমার দুটো থেকে একটা বেরোয়, দুটো তো একই জিনিস নেই, একটা 2 আছে, একটা 5 আছে। তাহলে আমরা কি বলবো, √2 কিন্তু অমূলত সংখ্যা। কিন্তু আমি এটা তো প্রমাণ করবো না, আমাকে তো ভুল প্রমাণ করবো আমি, সেই জন্য আমি এটা দেখাবো যে সবসময় হবে না। বুঝা গেছে? ভাগের ক্ষেত্রেও তাই, √5/√5 সমান কেটে কত হয়? 1 হয়। 1/1 1 হয়। তাহলে 1টাও মূলত সংখ্যা, মূলত সংখ্যা। কেমন? তাহলে এখানে মূলত সংখ্যার ক্ষেত্রে, অমূলত সংখ্যার ক্ষেত্রে এই কোনোটাই হবে না। বুঝা গেছে? ঠিক আছে, চলো আজকের লাস্ট অংশে যাই। লাস্ট অংশ করছি আজকের ভিডিওতে। আমরা সংখ্যা রেখা বা নাম্বার লাইনে আমরা সংখ্যাগুলোকে বসাবো, স্থাপন করব। কেমন? উদাহরণের জন্য বলছি, ধরো 2 কে বসাবো, সংখ্যা রেখায় স্থাপন, রেখাতে স্থাপন 2 করছি আমরা। 2 কে কি করব? 0 আছে, 2টা কি সংখ্যা? এটা ধনাত্মক সংখ্যা। আর ধনাত্মক সংখ্যা কোন দিকে যাবে? 0 থেকে ডান দিকে যাবে। আমি দেখো দাগ কেটে দিচ্ছি, মোটামুটি দাগগুলো যখন করবে সমান সমান গ্যাপে রাখার চেষ্টা করবে। তাহলে এই দিকে যাবে আমার 1 2, তাহলে এইটা হলো আমার 2, এটাকে আমি পি বিন্দু বললাম। তাহলে উত্তরগুলো কেমন করে লিখবো আমরা? বইতে যেভাবে বলা থাকবে না, সেইভাবে ফলো করবে। কেমন? তাহলে 2 কে সংখ্যা রেখায় পি বিন্দুতে স্থাপন করলাম। বোঝা গেছে? 2টা ধনাত্মক ছিল। এর যদি বলা হয় 2 1/3, কেমন? 2 1/3 না লিখে মনে করো 7/3 আছে। তাহলে 7/3 কে আমরা কি করবো? প্রথমে এভাবে ভাগ করে নেবো, তাহলে মিশ্র মিশ্র ভগ্নাংশ করে নেব, 2 1/3। কেমন? তাহলে 2 1/3 কোথায় পড়বে? দেখো এইটা, এটা কোন জায়গায় হবে? 2 1/3, এটা 2 এর থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, তাই না? 2 এবং 3 মাঝে পড়বে এবং পজিটিভ নাম্বার, ধনাত্মক নাম্বার। তাহলে ধনাত্মক দিকে 2 এবং 3 এর মাঝে পড়বে। কেন 2 3 এর মাঝে? এই যে এইটাকে, এই জন্য আমি মিশ্র ভগ্নাংশ করলাম। এটা মানে কি? এটা মানে 2 + 1/3, 2 এর পরে 1/3 নেব, 2 পর্যন্ত নিলাম এবং 2 এবং 3 এর মাঝখানের অংশটাকে 3 ভাগে ভাগ করব। 2 কোথায় আছে? এটা 2 আছে, এইটা 3 আছে, তাই না? 2 এবং 3 এর মধ্যবর্তী অংশটাকে 3 ভাগে ভাগ করব। চেষ্টা করবে সমানভাবে ভাগ করার। দেখো 3 ভাগে ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 2 এর পরে 2 প্লাস, মানে প্লাসের দিকে যাব, বেশির দিকে যাব, 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ। সেই জন্য আমি এই অংশটাকে, 2 থেকে 3 হচ্ছে 1, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা হচ্ছে 1। এই অংশটাকে আমি 3 ভাগে ভাগ করব, হরে যেটা আছে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নেব। তাহলে আমি 3 ভাগে ভাগ করেছি, তার 1 ভাগ এইটা। তাহলে এইটা হচ্ছে আমার ওই পজিশনটা, এটাকে নাম দিলাম আমি কিউ। কিউতে কি লিখবো? আমি লেখার সময় কিন্তু যেভাবে দেওয়া থাকবে 2 and 1/3 যেতে থাকে,
2 and 1/3 লিখবো, আর যদি 7/3 থাকে তাহলে 7/3 লিখবো। তাহলে এটাতে আমি লিখলাম 7/3। কেমন? তাহলে অ্যান্সারটা কেমন হবে? 7/3 কে সংখ্যা রেখার কিউ বিন্দুতে স্থাপন করলাম। বুঝে গেছে? ঠিক এইভাবে লিখবে। নেগেটিভের দিকে দেখাই একটা। নেগেটিভের দিকে দেখাই। ধরো নেগেটিভের দিকে -7/4 আছে। তাহলে -7/4টাকে তুমি মিশ্র ভগ্নাংশ করে দাও। কত হবে? 1 and 3/4, তাই তো? তাহলে এইটা কোথায় হবে? -1 এবং -2 এর মধ্যে হবে। তাহলে -1 কোথায় আছে আমার? -1 আছে আমার এখানটাতে, -2 এখানে। কারণ মাইনাস দিকটা 0 থেকে বাম দিকে যাব, দুটো দাগে নিলাম, তাহলে এর মাঝে হবে। এর মাঝে দেখো 1 and 3/4, তার মানে হরে 4 আছে, তার মানে -1 -2 এর অংশটাকে 4 ভাগে ভাগ করব। 1 2 3 4, দেখো তিনটে দাগ লিখে দিলে 4 হয়। কেমন? দেখে নেবে, অনেক সময় আমরা 4 ভাগে ভাগ করতে চাই, 4টা দাগ দিয়ে দিই। 4টা দাগ দিয়ে দিলে সেটা 5 ভাগ হয়ে যায়। সেটা সেই জন্য একবার চেক করে নেবে। কেমন? দেখো 1 2 3 4 আমাকে 4 ভাগে ভাগ করতে বলা হয়েছে। তার মধ্যে ক ভাগ নেব? 3 ভাগ। স্টার্ট করবো কোন দিক থেকে? 1 থেকে 2 এর দিকে, 3 ভাগ। 1 2 3, তাহলে এই অংশটা হচ্ছে আমার, ধরো পি কিউ, এটা আর দিলাম, আর তার আর বিন্দুটা কত হবে? আমি যখন উত্তরটা লিখবো তখন -7/4 লিখবো। -7/4, কেমন? তাহলে -7/4 কে সংখ্যা রেখার আর বিন্দুতে স্থাপন করলাম। বুঝে গেছে? এইভাবে আমি মূলত সংখ্যা পর্যন্ত করলাম। পরের ভিডিওতে বাস্তব সংখ্যার একটা বা দুটো, একটা ভিডিও তো হবে না, হয়তো আরো দুটো ভিডিও করতে হবে। আমি সেখানে বাকি অংশ আলোচনা করব। কেমন? আমার ক্লাস কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। কারণ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হিসাবে তোমাদের নিশ্চয়ই চাওয়া উচিত যাতে তোমার বন্ধুরাও কিছুটা উপকৃত হয়। কেমন? লাইক করবে। আর একটা জিনিস, বেল আইকন প্রেস করবে। কারণ বেল আইকন প্রেস করলে কি হবে? আমি যখনই ভিডিও পাঠাবো না, তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে নোটিফিকেশন পাবে। মানে তোমরা জানতে পারবে যে মাজি স্যার নতুন ভিডিও দিয়েছে। কেমন? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কি করবে বলো তো? ভিডিওটা একটু আগে পিছনে করে দেখবে, যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটাতে পজ করবে, দিয়ে বোঝার চেষ্টা করবে। কেমন? এবং যেখানে আটকাবে তোমরা খাতা কলম বের করে সেই জায়গাটা করার চেষ্টা করবে। দেখবে নিজে করার কিন্তু মজা আলাদা আছে। কোনো জিনিস যদি আটকে যায় তারপর যদি সলভ করতে পারো নিজের চেষ্টাতে, কারো হেল্প না নিয়ে, সেই আনন্দ কিন্তু আলাদা। তুমি করে দেখো, বুঝতে পারবে এবং দুর্দান্ত মোটিভেশন পাবে। তোমার একটা আলাদাই জোশ চলে আসবে যে আমি পারি। ঠিক আছে? তাই হাল ছাড়বে না। কেমন? আর তাছাড়া তারপর যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমি নিয়মিত তোমাদের কমেন্টস কিন্তু চেক করব। কেমন? চেক করব এবং প্রয়োজন হলে তোমাদের ওই কমেন্টসের উত্তরও আমি দেবো। কেমন? তাই কোনো রকম ঘাবড়াবে না, একদম ফ্রি মাইন্ডে থাকো। অঙ্ক খুব কঠিন নয়। আমরা মাথার মধ্যে এটাকে কঠিনভাবে ভেবে নিই, বিশেষ করে বাংলা মিডিয়ামের ছেলেদের যেটুকু দেখেছি, অঙ্ক এবং ইংরেজিটাকে ভীষণ ভয় পায়। ভয়টাকে প্রথমে তুলে দাও। ভয় নিয়ে কিন্তু বেশি ভালো কাজ করা যায় না। ঠিক আছে? ভয় যদি তুলে দাও তারপর যা আবার হবে। আর যদি ভয় তুলে দাও দেখবে ভালোই হবে, খারাপ হবে না। কেমন? চলো পরের ভিডিও দেখা হবে। তাহলে আসি। টাটা।